1965 সালের 24শে জানুয়ারি। রাতের অন্ধকার এবং ঠান্ডা কুয়াশা ভেদ করে সকাল সূর্য তার আলো ছড়াচ্ছিল। তখন মাত্র সকাল 8টা বাজে। সিরিয়ার রাজধানী দামেস্কে এক ব্যক্তি, কামাল আমিন থাবেত, তার অ্যাপার্টমেন্টে বসে তাড়াতাড়ি রেডিও বার্তা পাঠাতে ব্যস্ত ছিলেন। তিনি সিরিয়ার ভেতর থেকে তার হ্যান্ডলারদের গোপন তথ্য পাঠাচ্ছিলেন। এটি ছিল তার শেষ মিশন। এরপর তিনি চিরতরে নিজের দেশে, নিজের স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। তাকে কোনো ধারণা ছিল না যে কেউ তার রেডিও সিগন্যাল ট্র্যাক করে ঠিক তার দরজায় পৌঁছে গেছে। কামাল আমিন থাবেত তখনও রেডিও ট্রান্সমিটারের বোতাম চেপে বার্তা পাঠাচ্ছিলেন, আর তখনই হঠাৎ সিরিয়ান সেনারা তার বাড়িতে ঢুকে চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। কামাল আমিন থাবেত আসলে ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট, এলি কোহেন। তিনি সিরিয়ার রাজনৈতিক মহলে এমন প্রভাব তৈরি করেছিলেন, যার কারণে প্রেসিডেন্ট আমিন আল হাফিজ তাকে ডেপুটি ডিফেন্স মিনিস্টার বানাতে চেয়েছিলেন। সিরিয়ার অনেক বড় নেতা ও ব্যবসায়ী তাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু যখন তার আসল পরিচয় ফাঁস হয়, তখন সিরিয়ার বড় বড় মন্ত্রী, সেনা জেনারেল এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত স্তব্ধ হয়ে যান। চলুন ইন্টেলিজেন্স দুনিয়ার এক কিংবদন্তি চর এলি কোহেনের জীবনের গল্প জানি, যিনি শুধু একজন স্পাই ছিলেন না, বরং ছিলেন ইসরায়েলের গোপন অস্ত্র। তার অসাধারণ সাহসিকতার কারণে তিনি সিরিয়ান সরকার ও সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন। এই বিপজ্জনক মিশনের মূল্য তাকে দিতে হয়েছিল, যা ইসরায়েলের হৃদয় ভেঙে দেয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে আছে। ইসরায়েল 6 দিনের যুদ্ধে যে সাফল্য পেয়েছিল, তার অনেকটাই এলি কোহেনের প্রচেষ্টার ফল। কে ছিলেন এলি কোহেন এবং কিভাবে তার গল্প একটি জাতির ভাগ্যকে গঠন করেছিল? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি স্পিওনাজ ইউনিভার্সের আজকের এপিসোডে। সারা বিশ্বের দুর্ধর্ষ সব গোয়েন্দা সংস্থা এবং তাদের লোমহর্ষক সব মিশনের গল্প শুনতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। এলিয়াহু বেন শৌল কোহেনের জন্ম হয় 1924 সালের 26 ডিসেম্বর, মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়া, একটি ইহুদি পরিবারে। তার বাবা শৌল কোহেন একজন ব্যবসায়ী ছিলেন, যিনি 1914 সালে ভালো জীবনের খোঁজে সিরিয়া থেকে মিশরে চলে যান। এলি কোহেন ছিলেন 8 ভাইবোনের একজন। তিনি একটি স্থানীয় ইহুদি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার শেখার প্রতি আগ্রহ ছিল প্রবল। তিনি বারান্দায় বসে গাড়ির নম্বর প্লেট একবার দেখেই মনে রাখতে পারতেন। তার স্মৃতিশক্তি ছোটবেলা থেকেই অসাধারণ ছিল। তিনি ধর্মীয় শিক্ষা ও তালমুদের পড়াশোনায় আগ্রহী ছিলেন। এজন্য তিনি মিশরের মিদ্রাস রামবানে ভর্তি হন। তালমুদিক স্টাডিজ শেষ করে তিনি আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ ও আরব দেশগুলোতে ইহুদিদের উপর বৈষম্য বেড়ে যায়। লক্ষ লক্ষ ইহুদি প্যালেস্টাইনে পালিয়ে যাচ্ছিল। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর আরব দেশগুলো ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর ফলে মিশরেও ইহুদি বিরোধী হামলা বেড়ে যায়। ইহুদিদের জেলে ঢোকানো হয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এসব কারণে এলি কোহেনের পরিবার 1949 সালে ইসরায়েলে চলে যায়। কিন্তু এলি কোহেন মিশরে থেকেই পড়াশোনা শেষ করতে ও গোপন কর্মকাণ্ড চালাতে চেয়েছিলেন। 1950 এর শুরুর দিকে তিনি ইসরায়েলি গোপন অভিযানে অংশ নেন, যার মধ্যে ছিল অপারেশন গোশন, যার উদ্দেশ্য ছিল মিশরের ইহুদিদের ইসরায়েলে পাঠানো। 1951 সালে এলি কোহেন যখন তার কার্যকলাপ চালাচ্ছিলেন, তখন মিশরের পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর তিনি 1956 সালে স্থায়ীভাবে ইসরায়েল চলে আসেন এবং তেল আবিবে বসবাস শুরু করেন। ইসরায়েলে এসে তিনি কিছুদিন একটি হিসাবরক্ষক প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু তার অতীত এবং ভাষাজ্ঞান, বিশেষ করে আরবি ও ফরাসি, দেখে ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদ তার উপর নজর রাখে। 1959 সালে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং মোসাদ তাকে একটি গোপন মিশনের জন্য প্রস্তুত করতে শুরু করে। মিশনটি ছিল সিরিয়াতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করে সেখানে ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি চালানো। মোসাদ তার জন্য নতুন পরিচয় তৈরি করে, কামাল আমিন থাবেত, একজন সিরিয়ান বংশোদ্ভূত আরব ব্যবসায়ী, যিনি আর্জেন্টিনায় বড় হয়েছেন। পরিকল্পনা অনুসারে এলি কোহেনকে প্রথমে আর্জেন্টিনায় পাঠানো হয়, যেখানে তিনি সমাজের উচ্চবিত্ত আরবদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তিনি নিজেকে একজন ধনী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং সিরিয়ান কমিউনিটির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। সেখানে তিনি সিরিয়ার দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও বন্ধুত্ব গড়ে তোলেন।
এই বন্ধুত্ব কাজে লাগিয়ে 1961 সালে তিনি দামেস্কে চলে আসেন, সিরিয়ার রাজধানীতে। সেখানে তিনি ব্যবসার আড়ালে গুপ্তচর বৃত্তি শুরু করেন এবং রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এই বন্ধুত্ব কাজে লাগিয়ে সেই একই সালে তিনি দামেস্কে চলে আসেন, সিরিয়ার রাজধানীতে। সেখানে তিনি ব্যবসার আড়ালে গুপ্তচর বৃত্তি শুরু করেন এবং রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তার উপস্থিতি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে সিরিয়ান সরকার তাকে তাদের ভেতরের লোক ভাবত। এলি কোহেন প্রবাসী সম্প্রদায়ের মধ্যে তার সংযোগ আরও বিস্তৃত করেন এবং নিয়মিতভাবে আরব ক্লাবে যেতে শুরু করেন। সেখানেই তার সঙ্গে দেখা হয় সিরিয়ার মিলিটারি অ্যাটাচে জেনারেল আমিন আল হাফেজের, যিনি তখন আর্জেন্টিনায় নির্বাসনে ছিলেন। সেই সময় সিরিয়ায় প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা চলছিল। ইউনাইটেড আরব রিপাবলিক ভেঙে দেওয়ার পর নাজম আল কুদসি প্রেসিডেন্ট হন এবং তিনি আমিন আল হাফেজকে নিজের জন্য হুমকি মনে করতেন। তাই তাকে মিলিটারি অ্যাটাচে হিসেবে আর্জেন্টিনায় পাঠিয়ে দেন। এ সময় বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখলের জন্য সক্রিয় ছিল। বাথ পার্টিতে আমিন আল হাফেজের প্রভাব ছিল অনেক এবং তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। এ কারণে এলি কোহেন তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেন এবং কথার মাধ্যমে তার আস্থা অর্জন করেন। তিনি আমিনকে বলেন, জেনারেল, শোনা যাচ্ছে আপনিই সেই নেতা যিনি সিরিয়ার এই খারাপ অবস্থা পাল্টে দিতে পারবেন। এই প্রশংসা শুনে আমিন আল হাফেজ খুশিতে উচ্ছ্বসিত হন এবং এলি কোহেনকে তার অফিসে আমন্ত্রণ জানান। সেখানে তিনি নিজের রাজনৈতিক পরিকল্পনার কিছু ইঙ্গিত দেন এবং জানান তার দল খুব শিগগিরই ক্ষমতায় আসছে। এলি কোহেনের এমন ব্যক্তিত্ব ছিল যে সবাই তার দিকে আকৃষ্ট হতো। একইভাবে তিনি আরব ওয়ার্ল্ড নিউজ পেপারের এডিটর ইন চিফ আব্দুল লতিফ আল হাসানের আস্থাও অর্জন করেন, যিনি আরব সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এলি কোহেন তার কাছে নিজেকে সিরিয়ার এক মহান শুভাকাঙ্ক্ষী হিসেবে তুলে ধরেন এবং সিরিয়ায় স্থায়ী হতে তার কাছ থেকে একটি সুপারিশপত্র নিয়ে নেন। এতদিনে এলি কোহেনের ব্যাকস্টোরিও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি গুরুত্বপূর্ণ অনেক পরিচিতি গড়ে তোলেন। ফলে 1962 সালে মোসাদ তাকে আসল মিশনের জন্য সিরিয়ায় পাঠায়। তিনি দামেস্কের আবু রুমানে এলাকায় একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নেন, যেটি কূটনীতিক ও উচ্চপদস্থ রাজনীতিকদের আবাসস্থলের কাছাকাছি ছিল। কাছেই ছিল মিলিটারি হেডকোয়ার্টারও। এই অবস্থান তার জন্য খুবই সুবিধাজনক ছিল। দামেস্কে স্থিত হয়ে তিনি টেক্সটাইল ব্যবসা শুরু করেন, যেখানে অনেক টাকা বিনিয়োগ করেন। এতে করে ব্যবসাও দ্রুত জমে ওঠে এবং তিনি সিরিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের কাতারে চলে আসেন। প্রভাব বাড়ার সাথে সাথে তার সংযোগও বাড়ে। তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ক্যাফেগুলিতে সময় কাটাতে শুরু করেন এবং তাদের রাজনৈতিক গসিপ মনোযোগ দিয়ে শুনতেন। যেসব তথ্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো তিনি কৌশলে মোসাদে পাঠাতেন, কখনো রেডিও ট্রান্সমিশন দিয়ে, আবার কখনো অদৃশ্য কালি দিয়ে লেখা গোপন চিঠির মাধ্যমে। এতদিনে সিরিয়ার অনেক বড় ব্যক্তি এলি কোহেনকে গর্বের সাথে তাদের বন্ধু হিসেবে পরিচয় দিতে শুরু করেন। তার উপর সবার আস্থা দিন দিন বেড়েই চলেছিল। একসময় ক্যাফেগুলির আড্ডা সরাসরি তার ফ্ল্যাটে স্থানান্তরিত হয়। তার আয়োজিত পার্টিতে সামরিক কর্মকর্তা, মন্ত্রী এবং ব্যবসায়ীরা অংশ নিতেন এবং সেখানে বিশ্বের সেরা মদ পরিবেশন করা হতো। মদ খাওয়ার পর অনেকেই গোপন তথ্য ফাঁস করে দিতেন। যারা মদ পান করতেন না, তাদের জন্য এলি কোহেন নারীসঙ্গ এর ব্যবস্থা করতেন। এই নারীরা আসলে মোসাদের এজেন্ট ছিলেন। তারা আগে নিজের মোহে ফাঁদে ফেলতেন, তারপর গোপন তথ্য সংগ্রহ করতেন। এর ফলে ইসরায়েল সিরিয়ার প্রায় প্রতিটি তথ্য সম্পর্কে আপডেট থাকত। এলি কোহেন আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার উদ্দেশ্যে সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিলিটারি এলাকাগুলোর ভ্রমণের সিদ্ধান্ত নেন। এ সময় তার কাছে আব্দুল লতিফ আল হাসানের সুপারিশপত্র খুব কাজে আসে। তিনি এটি ব্যবহার করে সিরিয়ান আর্মির কমান্ডার ইন চিফ আব্দুল করিম জাহারাদ্দিনের ভাতিজা লেফটেন্যান্ট মাজ জাহারাদ্দিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। মাজ এলি কোহেনের উদ্দীপনাকে পছন্দ করতেন, তাই তিনি একে বহুবার সিরিয়ার দক্ষিণ সীমান্তে ভ্রমণে নিয়ে যান। এ সময় এলি গোপনে ছবি তোলেন, স্কেচ তৈরি করেন এবং সিরিয়ান বাংকার ও আর্টিলারির সঠিক ডেটা ইসরায়েলি সেনাবাহিনীতে পাঠান। এরপর তিনি মনোযোগ দেন গোলান অঞ্চলের দিকে, যেটি ইসরায়েলের জন্য সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ছিল। মাজ জাহারাদ্দিনের সাহায্যে তিনি সেখানে যান এবং সেখানকার গোপন সামরিক ঘাঁটি ও অস্ত্র স্থাপন সম্পর্কে খোঁজখবর নেন। এলি লক্ষ্য করেন যে গোলান হাইটস উচ্চতায় অবস্থিত হওয়ায় সিরিয়ান বাহিনী নিচের ইসরায়েলি এলাকা পরিষ্কারভাবে দেখতে পেত। মাজ তাকে একটি মানচিত্র দেখান, যেখানে ফোর্টিফিকেশন প্ল্যান ছিল। তখন এলি সৈনিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, তাদের রোদ থেকে রক্ষা করতে গাছ লাগানো উচিত। এই প্রস্তাব সিরিয়ান অফিসারদেরও ভালো লাগে, আর তারা গোলান হাইটসে গাছ লাগাতে রাজি হয়।
সিরিয়ান আর্মি কখনো ভাবতেও পারেনি যাকে তারা মিত্র ভাবছে তার পরামর্শে লাগানো সেই গাছই একদিন তাদের ধ্বংসের কারণ হবে। কারণ সেই গাছগুলো পরবর্তীতে গোলান হাইটসের অবস্থান চিহ্নিত করতে ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল এই গাছগুলোর সাহায্যে মাত্র 2 দিনেই গোলান হাইটস দখল করে ফেলে। মোসাদ এলি কোহেনের এই কীর্তিতে দারুণ খুশি ছিল, তিনি তাদের প্রত্যাশার চেয়েও বেশি ভালো কাজ করছিলেন। পরিস্থিতি আরও অনুকূল হয়ে ওঠে যখন 1963 সালে মিলিটারি কুয়ের মাধ্যমে আমিন আল হাফেজ সিরিয়ার প্রেসিডেন্ট হন। এলি কোহেনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল আর্জেন্টিনার সময় থেকেই, ফলে এখন তার সরাসরি যোগাযোগ হয় সিরিয়ার সরকার পর্যন্ত। এরপর সরকারের বড় বড় মন্ত্রীদের সঙ্গেও তার বন্ধুত্ব গড়ে ওঠে, এমনকি তিনি সিরিয়ান সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতেন। এতে তার সুবিধা হয়, সব গোপন তথ্য খুব সহজেই জানতে পারতেন এবং গোপনে সেগুলো ইসরায়েলে পাঠাতে পারতেন। এলি কোহেনের মাধ্যমে সিরিয়ার ইরাকের সঙ্গে মিলিটারি কোঅপারেশন, সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আসা অস্ত্র সরবরাহ, সিরিয়ান আর্মড ফোর্সের ডিপ্লজমেন্ট এবং অবস্থান পরিবর্তনের তথ্য ইসরায়েলের কাছে পৌঁছে গিয়েছিল। তখন পর্যন্ত এলি কোহেন শত্রুপক্ষের মধ্যে বাস করে 2 বছর কাটিয়ে দিয়েছিলেন। সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত তার পৌঁছানোর কারণে তার রাজনৈতিক অবস্থানও অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। তিনি কখনো নেতাদের রাজনৈতিক পরামর্শ দিতেন, কখনো মিলিটারি অফিসারদের সামনে তাদের কৌশল নিয়ে সমালোচনা করতেন। তিনি সেনাবাহিনীর লোকদের সামনে ইসরায়েলের প্রচুর নিন্দা করতেন এবং তারপর বলতেন, আমাদের সিরিয়ার সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক নয়। সবাইয়ের সামনে নিজের নিন্দা শুনে সিরিয়ান জেনারেলদের রাগে রক্ত ফুটতে শুরু করত এবং নিজেদের শক্তি প্রমাণ করতে তারা নিজেরাই এলি কোহেনকে সিরিয়ান সীমান্তে নিয়ে যেত এবং সেখানে থাকা অস্ত্র, কামান, ট্যাঙ্ক দেখাত। এর ফলে এলি কোহেন খুব সহজেই সিরিয়ান সেনাবাহিনীর অনেক গোপন তথ্য পেয়ে যেতেন। এইভাবে তার নাম সিরিয়ান ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করার কথাও উঠতে লাগল। প্রেসিডেন্ট আমিন আল হাফিজ তার ব্যবহারে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে ডেপুটি ডিফেন্স মিনিস্টার বানাতে চাইছিলেন। অনেকে তো তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেও শুরু করেছিল। তবে এমন না যে সবাই তাকে পছন্দ করত, কিছু মানুষ তার প্রতিটি বিষয়ে মতামত রাখা নিয়ে বিরক্ত ছিল এবং গোপনে তাকে ঘৃণা করত। এইরকম একজন ছিলেন সিরিয়ান ইন্টেলিজেন্সের কমান্ডার কর্নেল আহমেদ সুবাইদানি, যিনি এলি কোহেনকে একেবারেই পছন্দ করতেন না। এলি কোহেনও এটা ভালোভাবেই জানতেন, তাই খুব সতর্কভাবে কাজ করতেন। এই সময়ে তার দেখা হয় ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেনের সঙ্গে, যিনি একজন সৌদি ইঞ্জিনিয়ার ছিলেন এবং সিরিয়ায় জর্ডান নদীর উপর একটি প্রকল্পের কন্ট্রাক্ট পেয়েছিলেন। মোহাম্মদ বিন লাদেনের কাছ থেকে কোহেন জানতে পারেন সিরিয়া জর্ডান নদীর পানি উত্তর সরিয়ে ইসরায়েলের পানি সরবরাহ বন্ধ করে দিতে চায়। জর্ডান নদী এবং এর 3টি প্রধান উপনদী ড্যান, বানিয়াস এবং হেসবানি থেকে ইসরায়েল প্রায় 30 ভাগ পানি পেত। সিরিয়া এই পানির প্রবাহ থামাতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ার ও যন্ত্রপাতির মাধ্যমে নদীর উপর কয়েকটি ক্যানাল এবং ড্যাম বানাচ্ছিল। এই খবর ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের কাছে পৌঁছাতেই হইচই পড়ে যায়। এরপর মোসাদ চায় যে এলি কোহেন এই ওয়াটার ডাইভারশন প্রকল্প সংক্রান্ত সমস্ত ইঞ্জিনিয়ারিং প্ল্যান, ডায়াগ্রাম ও মানচিত্রের তথ্য তাদের কাছে পাঠান। এই প্রকল্পের বিস্তারিত তথ্য ছিল সিরিয়ান সেনাবাহিনীর 2 প্রধান অফিসার, কর্নেল হাতেম এবং কর্নেল দালির কাছে। তাই এলি কোহেন তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং খুব ধীরে ধীরে তাদের চোখের সামনেই প্রকল্প সংক্রান্ত প্রতিটি তথ্য সংগ্রহ করে মোসাদ পর্যন্ত পৌঁছে দেন। কিছুদিন পর 1964 সালের 13 নভেম্বর যখন সিরিয়ান ফোর্সেস সীমান্তে ইসরায়েলি ট্র্যাক্টরের উপর হামলা চালায়, তার জবাবে ইসরায়েলি এয়ারফোর্স জর্ডান নদীর উপর তৈরি ড্যাম এবং ক্যানালের উপর আক্রমণ চালায় এবং এতটাই নিখুঁত আঘাত করে যে সিরিয়ার সেই ওয়াটার ডাইভারশন প্রকল্প কয়েক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের এই নিখুঁত হামলা সিরিয়ান সরকারকে হতবাক করে তোলে, কারণ এই প্রকল্পের তথ্য কেবলমাত্র উচ্চপদস্থ সামরিক অফিসার এবং বাছাইকৃত রাজনীতিবিদদের কাছেই ছিল। সিরিয়ান সরকার তখন বুঝতে পারে পূর্বতথ্য ছাড়া ইসরায়েলের পক্ষে এত নিখুঁত ও সঠিক সময়ে আক্রমণ করা একেবারেই অসম্ভব। তখনই তারা নিশ্চিত হয়ে যায় যে তাদের মধ্যেই কেউ একজন মোসাদের গুপ্তচর আছে। তাদের সব তথ্য খুব দ্রুত ইসরায়েলে পৌঁছে যাচ্ছিল, তাই তারা ধারণা করল যে এই তথ্য পাঠানোর জন্য রেডিও ট্রান্সমিশনের ব্যবহার করা হচ্ছে। এরপর সিরিয়ান কাউন্টার ইন্টেলিজেন্স অফিসাররা গুপ্তচরদের ট্রান্সমিটার খোঁজার কাজ শুরু করল, কিন্তু অনেক চেষ্টার পরও তারা সফল হতে পারেনি। এই সময় এলি কোহেন কোনো অজুহাতে ইসরায়েলে নিজের বাড়িতে যান। তার মনেও তখন ধীরে ধীরে সন্দেহ জন্ম নিচ্ছিল যে এই মিশন চালিয়ে যাওয়া আর নিরাপদ নয়। তিনি এই কথা মোসাদকেও জানান, কিন্তু মোসাদ তাকে আরেকটি শেষ মিশনের জন্য ফেরত পাঠাতে রাজি করিয়ে নেয়।
এলি কোহেন তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে চিন্তা না করতে, 3 সন্তানকে দেখাশোনা করতে এবং তিনি খুব শীঘ্রই স্থায়ীভাবে ঘরে ফিরবেন। অন্যদিকে নিজেদের গোপন তথ্য ফাঁস হওয়ায় চিন্তিত সিরিয়ান সরকার দ্রুত ইসরায়েলি গুপ্তচরদের ধরতে চেয়েছিল। এজন্য তারা সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চায় এবং সোভিয়েত জানুয়ারি 1965 সালে সিরিয়ায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন কিছু নিরাপত্তা ও ট্রান্সমিশন যন্ত্র পাঠায়। এলি কোহেন ইচ্ছা না থাকলেও আবার সিরিয়ায় ফিরে আসেন, কিন্তু এবার তিনি না বুঝেই বেশ কিছু ভুল করতে শুরু করেন। মোসাদ তাকে বারবার বলেছিল যেন দিনে একবারের বেশি রেডিও সিগন্যাল ব্যবহার না করেন, কিন্তু বড় কোনো তথ্য পেলে তিনি এই নিয়ম ভেঙে যে কোনো সময়েই তথ্য পাঠিয়ে দিতেন। এই অস্তর্কতাই তাকে এমন এক মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল, যা তিনি কোনো দুঃস্বপ্নেও কল্পনা করেননি। সিরিয়ান ইন্টেলিজেন্স শীঘ্রই সোভিয়েত যন্ত্রপাতি ব্যবহার শুরু করে। এই যন্ত্রগুলো পরীক্ষা করতে গিয়ে সাময়িকভাবে সেনাবাহিনীর সব ট্রান্সমিশন 24 ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। সব ট্রান্সমিশন বন্ধ থাকলেও এক জায়গা থেকে রেডিও বার্তা পাঠানো হচ্ছিল। তখন তারা সেই রেডিও সিগন্যাল ট্র্যাক করতে শুরু করে। সেই সিগন্যাল তাদের এক অন্ধকার পথ ধরে একটি বাড়ির দিকে নিয়ে যায়, যা ছিল এলি কোহেন ওরফে কামিল আমিন থাবের বাসা। সেই বাড়িতে প্রবেশের সাহস কেউ দেখায়নি, তাই তারা ফিরে যায়। পরে একজন সিনিয়র অফিসারকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো নিজের লোকদের সন্দেহ করতে শুরু করেন। কিন্তু সেই রাতেই আবার গুপ্তচর রেডিও ট্রান্সমিশন শুরু হয় এবং আবারও সিগন্যাল ঠিক সেই একই বাড়িতে নিয়ে যায়। একবার ধোঁকা হতে পারে, বারবার নয়। কামিল আমিন থাবের ব্যক্তিত্ব ও জনগণের মাঝে তার সম্মানিত অবস্থান এবার আর তাকে সন্দেহের তালিকা থেকে বাদ রাখতে পারেনি। তখন সিরিয়ান সেনাবাহিনী গোপনে পরিকল্পনা করে তাকে তার বাসায় ধরার। পরদিন 24 জানুয়ারি 1965 সকাল 8টায় সিরিয়ান ফোর্স হঠাৎ তার বাসায় হানা দেয়। ঠিক তখন তিনি ট্রান্সমিশনের বাটন চেপে বার্তা পাঠাচ্ছিলেন, ফলে তাকে হাতে নাতে ধরা হয়। হঠাৎ বাসায় সেনাবাহিনী দেখে তিনি চমকে যান, কিন্তু তখন আর তার কিছু করার ছিল না। তাকে গুপ্তচর বৃত্তির অপরাধে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয় এবং নৃশংসভাবে নির্যাতন করা হয়। অবশেষে এলি কোহেন স্বীকার করেন তিনি ইসরায়েলের গুপ্তচর, তবে তিনি কোনো গোপন তথ্য সিরিয়ার সামনে প্রকাশ করেননি। ইসরায়েল তাকে ছাড়িয়ে আনার অনেক চেষ্টা করে, বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপ চায়, এমনকি বড় অঙ্কের মুক্তিপণও প্রস্তাব করে। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। প্রেসিডেন্ট আমিন আল হাফিজ, যিনি এলি কোহেনকে নিজের ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন, এই বিশ্বাসঘাতকতায় ভীষণভাবে ব্যথিত হন। তিনি নিজেই এলি কোহেনকে জিজ্ঞাসাবাদ করেন এবং জানতে পেরে হতবাক হন যে তিনি মুসলিম নন, বরং একজন ইহুদি গুপ্তচর। এলি কোহেনের সঙ্গে প্রেসিডেন্ট সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই দ্রুত একটি সামরিক আদালতে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে বলা হয় যে তিনি চাইলে স্ত্রী ও সন্তানদের উদ্দেশ্যে একটি শেষ চিঠি লিখতে পারেন। তখন এলি কোহেন তার স্ত্রী নাদিয়াকে একটি আবেগঘন চিঠি লেখেন। প্রিয় নাদিয়া, আমি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাকে আমার জীবনের শেষ শব্দগুলো লিখছি। আমার এই পরিণতির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার কারণে তোমাকে ও আমাদের সন্তানদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু নাদিয়া, আমার অনুপস্থিতিতে আমাদের সন্তানদের খেয়াল রেখো, তাদের ভালো শিক্ষা ও পরিচর্যা দিও। আমি অনুরোধ করছি, আমার শোকে জীবনকে থামিয়ে দিও না, জীবনে এগিয়ে যাও এবং পারো যদি, তবে আবার বিয়ে করো, যাতে আমাদের সন্তানদের একজন পিতার স্নেহ মেলে। এরপর সিরিয়া এলি কোহেনের ফাঁসির প্রস্তুতি সম্পন্ন করে। 18 মে 1965 মধ্যরাতে তাকে ঘুম থেকে জাগানো হয় এবং দামাস্কাসের এক চত্বরে নিয়ে যাওয়া হয়। তার বুকে একটি বড় পোস্টার লাগানো হয় যাতে আরবিতে তার অপরাধ ও শাস্তির বিবরণ লেখা ছিল। এরপর জনসমক্ষে তাকে ফাঁসি দেওয়া হয়। সিরিয়ান টেলিভিশনে তার ফাঁসির দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। তার মৃতদেহ 6 ঘণ্টা পর্যন্ত চত্বরে ঝুলিয়ে রাখা হয়, মানুষ তা দেখেই চলছিল। সিরিয়া তার মৃতদেহ ইসরায়েলকে ফেরত দিতেও অস্বীকার করে। যখন তার মৃত্যুর খবর ইসরায়েলি মিডিয়াতে আসে, তখন পুরো ইসরায়েলে শোকের ছায়া নেমে আসে। যাকে কেউ চিনত না, সেই এলি কোহেন রাতারাতি জাতীয় নায়ক হয়ে ওঠেন। আরবের 6 দিনের যুদ্ধে ইসরায়েলের বিজয় এবং গোলান হাইটস দখলের পেছনে এলি কোহেনের পাঠানো তথ্য ছিল গুরুত্বপূর্ণ। তার স্মরণে ইসরায়েল গোলান হাইটসে কি এলিয়াদ কি নামের একটি বসতি স্থাপন করে, যা তার আত্মত্যাগের স্মারক। এলি কোহেন যে সম্মান পেয়েছিলেন তা সব গুপ্তচর পান না। এই পৃথিবীতে আরও কত বিশেষ এজেন্ট ছিলেন যারা তাদের দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, কিন্তু সম্মান তো দূরের কথা, নিজ দেশের নামও কেউ জানে না। মোসাদ এবং ইসরায়েল এত দুর্ধর্ষ হয়ে উঠেছে এই সব নির্ভীক এবং আত্মত্যাগী এজেন্টদের জন্য। সারা বিশ্ব এমন হাজারো এজেন্ট ছড়িয়ে আছে এবং প্রতিনিয়ত তাদের দেশকে সেবা করে যাচ্ছে।
এ গল্পগুলো শুনতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দুর্ধর্ষ স্পিওনাজ মিশন বা জীবনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং স্পিওনাজ ইউনিভার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।